স্বাগত আরেকটা ভিডিওতে। আশা করি পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বলে দিতে হবে না আমি কোথায় দাঁড়িয়ে আছি। হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন মানে একটা নতুন জার্নি, নতুন সফর। কলকাতাবাসীর জন্য তো কিছু বলার নেই। হাওড়া স্টেশন তো আবার সেই পুরনো জুটি। আমি আর অভিজিৎ শিলাগুড়িতে দেখা হয়েছিল। তো এবার লম্বা ট্রিপ হচ্ছে। থাম্বনেলেও বোঝা যাবে, আর যখন সঙ্গে থাকো ট্রেন জার্নিতেও থাকবে, আর যেখানে যেখানে যাচ্ছি সেখানেও থাকবে। দেখা হচ্ছে পুরো জার্নিতে, স্কিপ করবে না। যেহেতু 7:30টার সময় ছিল ট্রেন, তো সকাল সকাল বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে সময় মতো সবাই পৌঁছে গেছিল, আর দেখতেই পাচ্ছেন জনসংখ্যা কতজন। এই আমাদের 19 জন যাত্রীর মধ্যে বয়স 4 থেকে ছিল 74। সময় মতো ট্রেনও হাওড়া অমৃতসর মেল 13005 চলে এসেছিল। আর আমার কেন জানি না ট্রেনে উঠলেই খিদে পেয়ে যায়, তাই ওঠা মাত্রই খাবারের পসরা নিয়ে বসে পড়লাম। তো বাড়ির খাবার কত? খাবারের ভান্ডার পুরো। বাড়ির খাবার, প্রথম রাত্রি, ঠিক আছে। এখন সকাল 9টা। একদিন পুরো ট্রেনে মানে রাত্রে কালকে 7:30টায় উঠেছি, এখন 9টায় এসে দাঁড়িয়েছি কাশি জাংশনে। এই হচ্ছে স্টেশন, ট্রেন দাঁড়িয়ে আছে। আরো পুরো একটা রাত কাটাতে হবে, পরের দিন সকালবেলা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। 3:45 লখনৌ স্টেশন। কাল 7:15 থেকে আজকে লখনৌ স্টেশন। এখনো অবধি জার্নি বাকি আছে, রাত বাকি আছে। পরের দিন সকালে অমৃতসর পৌঁছাবো। একজন তো ভয়ে নামতে পারছে না যদি ট্রেন ছেড়ে দেয়। ঠিক প্রায় 12 ঘন্টা পর 3:42, দেখুন ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন, পৌঁছে গেছি একদম পাঞ্জাবের সীমান্ত আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন। স্টেশন যখন ছাড়লাম তখন পাশ দিয়ে চলেছে বারাণসী জম্মু তাওয়াই ট্রেনটি। একই সাথে স্টেশন ছাড়ছি, মনে মনে বললাম দুটো স্থানই আমাকে যেতে হবে, বারাণসী আর কাশ্মীর। কাশ্মীর কার না যেতে ভালো লাগে? রাত তখন অনেক, কিন্তু প্ল্যাটফর্ম ভর্তি লোক। আম্বালা ক্যান্টনমেন্ট যখন ছেড়ে বেরোচ্ছি তখন রাত অনেক, কিন্তু ঘুম আসেনি, একটা উত্তেজনায়। ট্রেনের টাইমিং তো 8:30 ছিল, বাট এখন বাজে 10:30। অমৃতসর জাংশন ফাইনালি পৌঁছেছি। এই হচ্ছে অমৃতসর জাংশনে ঢুকছি। 2 ঘন্টা লেট মাত্র। তো ইন্ডিয়ান রেলওয়ে, এটা আমাদের মানিয়ে চলা উচিত অ্যাজ এ ইন্ডিয়ান, তাই না? স্টেশনে নেমে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল, সেটা তো দেখতেই পাচ্ছেন অভিজিতের মধ্যেই। আর বাঁ দিকে যারা দাঁড়িয়ে রয়েছে তারা সব কিন্তু সবাই বাঙালি। অমৃতসর থেকে সবাইকে স্বাগত। ফাইনালি অমৃতসরের হোটেলে দাঁড়িয়ে আছি। তো বিগত 2 দিন আগে 8 তারিখে রাত্রি 7:15 অমৃতসর মেলে চেপে 2 ঘন্টা লেটে দেখিয়েছি যে অমৃতসর স্টেশন এসে পৌঁছালাম। তো আপাতত ফ্রেশ হয়ে নিলাম প্রথমে, তাই ভিডিওটা করিনি। এর পরের গন্তব্য হচ্ছে খাওয়া দাওয়া। কিছু খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চটা করে নেবো। লাঞ্চ করে নিয়ে যাব স্বর্ণ মন্দির, সেটা দেখাবো, সঙ্গে থাকবেন। স্বর্ণ মন্দির দেখে আমরা যদি পারি আজকে জালিয়ানওয়ালাবাগ জায়গাটা আজকেই কভার করে নেব, কারণ কালকে মানে পরের দিন আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডার দেখতে। তো অমৃতসরে পৌঁছে গেছি, যাত্রা শুরু হয়ে গেছে। সঙ্গে থাকবেন, প্রত্যেক দিনের ভিডিও থাকবে, আশা করি ভালো লাগবে। আর আপনারা আছেন আমার সাথে রঙিন দূরবীনে, আমার চ্যানেল, আর আমি সব্যসাচী। আপাতত খাওয়া শেষ, খেয়ে বেরোলাম। এই হচ্ছে খাবারটা দেখিয়ে দিই। প্রীতম ধাবা অমৃতসর, সবার খাওয়া কমপ্লিট।
এবার বাড়িতে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর স্বর্ণ মন্দিরের জন্য যাব, ঠিক আছে? আচ্ছা বৌদি কিছু বলবে, কিছু বলার আছে, কিছু বলবে? পেট আমার ভরে ভালো খেয়েছি, লেগেছে? হ্যাঁ। ভীষণ ভালো খেয়েছি, সব থেকে লাস্টটা তো অসাধারণ লেগেছে, দারুণ দারুণ। অসাধারণ লেগেছে লাস্সিটা। বাস লস্যি- আসার পর প্রথম খাওয়াটা তো বেশ ভালোই হলো, তারপর দেখা যাক আগে আগে ক্যা হতা হ্যায়। লস্যি তো এখানে ভালো, কোনো অসুবিধা নেই। যার জন্য অমৃতসর ফেভারিট বা পাঞ্জাব ফেভারিট, সেটা লস্যি তো ভালো হবেই। চলো আগামী সঙ্গে থাকো, দেখো সামনে কী কী হচ্ছে। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেল থেকে অমৃতসরের টেম্পল মানে গোল্ডেন টেম্পল যেতে মিনিট 10 পথ ছিল। তো একটা টোটো ভাড়া করে আমরা সেই গোল্ডেন টেম্পলের ওখানে পৌঁছেই যেখানে টোটো নামিয়ে দিল সেখান থেকে এরকম একটা মার্কেটের শুরু। তো এই মার্কেটের পথ ধরে আমরা সেই টেম্পলের রাস্তা দিকে এগোতে থাকলাম। পথে যেতে যেতে জিজ্ঞেস করে নিলাম যে জালিয়ানওয়ালাবাগের পথটাও কি সেম? সবাই বলল হ্যাঁ, আপনারা যখন যাবেন এই একটাই পথ আপনাদের জালিয়ানওয়ালাবাগ ও মন্দিরের উদ্দেশ্য বা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে নিয়ে যাবে। এই সেই রাস্তা। দেখতেই পাচ্ছেন কীরকম খেলনা, জামা কাপড়, আমাদের এখানে যেরকম ছোট ছোট মেলা বসে, প্রায় সর্বক্ষণই আপনি এই জিনিসটা খুঁজে পাবেন। হ্যাঁ, রাতের দিকে হয়তো এগুলি উঠে যায়। তো আমরা চলতে থাকলাম এই পথ ধরে সেই জালিয়ানওয়ালাবাগ আর গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। পথে ভিড় দেখে তো বুঝতেই পারছেন যে প্রত্যেক দিন কত শরণার্থীর এখানে ভিড় হয়। তো চারিদিকের পরিবেশ দেখতে দেখতে যখন এগিয়ে যাচ্ছি তো সামনেই পড়ল জালিয়ানওয়ালাবাগ। এই জালিয়ানওয়ালাবাগের এই একটা মাত্র প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করতে হয় জালিয়ানওয়ালাবাগের মাঠটিতে। তো এই প্রবেশদ্বার দিয়ে যখন আমরা ভেতরে প্রবেশ করছি তখন এখানকার রক্তাক্ত ইতিহাসের কথা আমার মাথায় আসছে। আপনারা যারা জানেন তাদেরকে আলাদা করে কিছু বলার নেই, আর যারা জানেন না তাদের জন্য আমি কিছুটা এই রক্তাক্ত ইতিহাসের কথা জানিয়ে রাখি। এই মাঠটি কিন্তু দেখতে এইরকম ছিল, এই যে এখন যেরকম দেখছেন, কিন্তু এটি সংস্করণ করে একটি ঘুরতে আসার জায়গা বা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে ব্যবহৃত হয়েছে। তো চলে আসি সেই রক্তাক্ত ইতিহাসের কথায়, যে ইতিহাসটা অনেকেই জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ইতিহাসটা রইল, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কী ঘটনাটি ঘটেছিল। তো নমস্কার, এই হচ্ছে বিখ্যাত সেই জালিয়ানওয়ালাবাগ বাগানে দাঁড়িয়ে রয়েছি। সেই মর্মাহত কাহিনী তো সবাই আশা করি জানেন, তাও কিছুটা বলে দিচ্ছি। 1919 সালে যখন এখানে আম পাবলিক বা আম জনসাধারণ এখানে এই পার্কের মধ্যে একত্রিত হয়েছিল, আর যে রাস্তাতে দিয়ে ঢুকলাম সেটাই ছিল একমাত্র বাইরে যাওয়ার পথ। তো ব্রিটিশ সেই সুযোগটা নিয়ে এখান দিয়ে প্রবেশ করে তিন দিকের গেট ঘিরে এলোপাথারি গুলি চালিয়েছিল। তাতে নির্মম মানুষ মারা যায়, প্রচুর মানুষ এখানকার বলি হয়। তো তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধ, জালিয়ানওয়ালাবাগের এই মাঠ, যেটা এখন পার্কে সবাই স্মৃতির উদ্দেশ্যে আসে দর্শন করে। তখনের এই হত্যালীলার নির্দেশ দিয়েছিলেন রেজিনাল্ড ডায়ার। তো এই হত্যালীলার সময় মানুষ যখন এই বাগানের এই দেয়াল টপকে পালাবার চেষ্টা করছে তখন 1650 রাউন্ড গুলি ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, শিশু মহিলা কাউকে বাদ দেয়নি। আর এই দেখতেই পাচ্ছেন সেই গুলির দাগ এখনও এই দেওয়ালে অক্ষত অবস্থায় রয়েছে, এবং সেটিকে নির্দেশ করে দেওয়া আছে যাতে সেই মর্মান্তিক দৃশ্য আপনাদের মনেও কাঁটা দেয়। যখন এই দেওয়ালটি দেখছি আর সেই সময়ের কথা ভাবছি তো আপনাদেরও মনেও সেই সময়ের কাঁটা দিয়ে উঠবে। পাশেই রয়েছে এই কুয়োটি। এই কুয়োটিতেও যখন সেই গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য মানুষ ঝাঁপ দিচ্ছে এই কুয়োর মধ্যে, সেই দৃশ্যও যখন আপনি কল্পনা করবেন তো আপনার গা শিউরে উঠবে। 120টি নিথর দেহ এই কুয়ো থেকে তুলে আনা হয়েছিল সেই নির্মম হত্যালীলার পরে।
ভাবতেই কেমন লাগে না? স্বাধীন ভারত 2024 এই সময় দাঁড়িয়ে কতটাতে স্মৃতি রোমন্থন করতে পারছি জানি না, কতটা ফিল করতে পারছি জানি না আপনাদের, কিন্তু সেই দিনটাতে ফিরে গেলে বা আপনি যদি সেই সিচুয়েশনে নিয়ে যেতে চান পারেন নিজেকে, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো এই স্মৃতি সৌধটি তৈরি করা হয়েছে সেই হত্যালীলার উদ্দেশ্যে, বা যারা তা সেদিন শহীদ হয়ে গেছিলেন সেই নির্মম হত্যাকাণ্ডে বা রক্তাক্ত একটা হত্যালীলার উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ একেবারে মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে। এটি একটি স্থান আপনারা নিশ্চয়ই অবশ্যই যাবেন, এবং যাওয়ার আগে এই যে একটু ইতিহাসটা জেনে যাবেন বা ইতিহাসটা জানিয়ে রাখলাম এটা মাথায় নিয়ে যাবেন, দেখবেন আপনার জায়গাটা ঘুরে দেখতে অনেক ভালো লাগছে। না হলে এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক বা জায়গা হিসেবেই পরিচিত থাকবে। স্মৃতির উদ্দেশ্যে যেরকম সৌধ বানানো হয়েছে, তো এই একটা ইটারনাল ফ্লেমও বানানো হয়েছে, মানে চিরন্তন জ্বলতে থাকা শিখা। তাদের শ্রদ্ধার উদ্দেশ্যে এই যে শিখার কোনো মরণ নেই, মানে এই শিখা সারাদিন জ্বলতেই থাকবে, সব সময় জ্বলছে। অমর জ্যোতি, তোমাকে শতকোটি প্রণাম। অনেক সময় না ভাষা হারিয়ে ফেলি, কি বলবো, খালি দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে, তাই আপনাদের খালি দেখাচ্ছি। এরপর আমরা পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলের সামনে। তো গোল্ডেন টেম্পলে ঢোকার সামনেই রয়েছে জুতো রাখার জায়গা। হ্যাঁ, আমরা একটা মন্দিরে প্রবেশ করছি, এবং মন্দিরে ঢোকার আগে তো জুতো পরে কোনো অ্যালাউই নয়, সবাই জানেন। তো এটি একটি বিনামূল্যে পরিষেবা, যেখানে আপনি টোকেনের বদলে নিজের জুতো রাখতে পারেন, এবং যখন বেরিয়ে আসবেন তখন এই টোকেনটি জমা করলেই আপনাকে আপনার জুতো ফেরত দেওয়া হবে। সুন্দর পরিষেবা। এই যে আমার ওয়াইফ মাথায় যে ফেটিটা বাঁধছে, এটা ওখানকার নিয়ম। যে কোনো গুরুদ্বারা আপনারা যারা গেছেন সবাই জানেন, গুরুদ্বারায় প্রবেশ করতে গেলে আপনাকে প্রথমে মাথা ঢেকেই যেতে হবে, নারী পুরুষ নির্বিশেষে। তখন ছিল পড়ন্ত বিকেল। গুরুদ্বারায় প্রবেশের আগে হাত পা সব ধুয়ে নিতে হয়। তো হাত ধোয়ার জন্য এখানে রয়েছে সুব্যবস্থা। আপনারা প্রবেশের দ্বারের আগেই হাত ধোয়ার জায়গা পেয়ে যাবেন। তারপর আসে পা ধুয়ে প্রবেশের সময়। তারপরেই আসে সেই অদ্ভুত দৃশ্য যা আমায় মুগ্ধ করে দিয়েছিল সেই সময়। আমার ক্যামেরার মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে আপনাকে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনি যখন প্রবেশ করবেন আপনি জাস্ট, ইংলিশে বলেন স্টান্ড, মুগ্ধ, যা বলেন তাই হয়ে যাবেন। আর এই পড়ন্ত বেলায় অমৃতসরের এই স্বর্ণ মন্দির কী যে রূপ ধারণ করেছে তা আপনাকে আলাদাভাবে বোঝাতে পারবো না। স্বয়ং নিজে যাবেন, স্থানে দাঁড়িয়ে দেখবেন, এ এক অদ্ভুত অনুভূতি। পড়ন্ত বিকেলবেলায় আপনি যখন এই লেকের ধারে বসে বসে স্বর্ণ মন্দির দেখছেন এবং তা ধীরে ধীরে সূর্য ডুবে যায়, তারপরে স্বর্ণ মন্দির এক নিয়েছে মোহময়ী রূপ। দেখতেই পাচ্ছেন সামনে, চারিপাশ তখন এক অদ্ভুতভাবে সেজে উঠেছে। আর আপনাদের কতটা বোঝাতে পারছি তাও জানি না, কিন্তু আসবেন, এসে এই জায়গাটাতে বসবেন, একটা মানসিক শান্তি, অদ্ভুত শান্তি, এ বিশ্লেষণ করা যায় না। আপনি যখন সন্ধ্যেবেলায় বসে থাকবেন এরকম একটা পবিত্র স্থানে, পেছনে গোল্ডেন টেম্পল, সঙ্গে একটা স্নিগ্ধতা চতুর্দিকে কাজ করছে, তখন কিছু বলার থাকে না, জানেন তো। মাঝে মাঝে কিছুটা সময় এমনিই গড়িয়ে চলে যায়। এসে বসবেন এরকম এখানে, সময় এমনিই চলে যাবে। এ এক অদ্ভুত অনুভূতি, সামনে না এসে কখনো ফিল করতে পারবেন না।
অতি অবশ্যই আসবেন, অমৃতসর এলেতে মাস্ট ভিজিট, একটা কিছু বলার নেই। ওই মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিন বা টিভির 32 ইঞ্চি বা যে স্ক্রিনেই দেখেন না কেন, এই সামনে চোখে দেখার ব্যাপার একদমই আলাদা। ব্যাপারটা হলো আপনি যে ধর্ম যে বিশ্বাসে বিশ্বাস করুন, কোনো অসুবিধা নেই এই মন্দিরে আসতে। আপনি যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু সব ধর্মাবলম্বীদের জন্য এই দরবার খোলা আছে সব সময়ের জন্য। খালি আপনাকে এই মাথার এইটুকুনি ঢেকে আসতে হবে। এক অদ্ভুত সময় কাটাচ্ছি, সন্ধেবেলা অনেকটা সময় কাটালাম। এই স্নিগ্ধতা, এই মাধুরতা একমাত্র আপনি এখানে এসেই ফিল করতে পারেন। আমি তো তাই বিশ্বাস করি। আপনাকে এই ক্যামেরার 6 ইঞ্চিতে আমি কতটা দেখাতে পারছি জানি না, তো আপাতত এই অমৃতসরের গোল্ডেন টেম্পল আমার মন ভরিয়ে দিল। ফাইনালি পৌঁছে গেছি ওয়াঘা বর্ডারে। ছেলে আশা করি ভালো লেগেছে আপনাদের জালিয়ানাবাগ আর গোল্ডেন টেম্পলের ভিডিও। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে উৎসাহ পাই। আর পরের ভিডিও থাকছে এই ওয়াঘা বর্ডার নিয়ে বা আটারি বর্ডার নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সায়োনারা। পরের ভিডিও অবশ্যই দেখবেন।